শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিন, ভালো কাটুক সময়, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। প্রিয় দর্শক, প্রতিটি সকালের নতুন সূর্যোদয় আমাদের স্মরণ করিয়ে দেয় সকল ক্লান্তি ঝেড়ে মুছে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই সারাদিন অনেক ভালো কাটবে আপনাদের। শুভ সকাল। শুভ সকাল। ক্লান্তিহীন হোক, এগিয়ে যাও সম্মুখে। চমৎকার, ভীষণ সুন্দর বলেছো। কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। এই যে প্রতিটা রাঙা সকালে নতুন নতুন অতিথি, আমরা এতটা সমৃদ্ধ হই, আমার কাছে মনে হয় আমরা ভীষণ সৌভাগ্যবান, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। চলো জানাই কে রয়েছেন আজকে আমাদের সঙ্গে। চলো জেনে নিই এই চমৎকার মানুষটিকে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক মুনিরা খান। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল তোমাদেরও। কেমন আছেন আপনি ম্যাম? ভালোই আছি বলা যায়। তোমাদের সঙ্গে এসে যখন আড্ডা মারতে এসেছি, কথা বলতে এসেছি, তো বলতেই হবে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন, বিশ্লেষক হিসেবে কাজ করছেন, বিশাল কর্মযোগ্য রয়েছে। সেই কথা বোধহয় আমরা আজকে একটু কমই শুনবো, আপনার জীবনকে আবিষ্কার করার চেষ্টা করব। ম্যাম, একেবারেই শৈশব থেকে আসি আমরা। আপনার জন্ম তো গোপালগঞ্জে, কেমন ছিল ম্যাম শুনি? আমার জন্ম গোপালগঞ্জে, সেটা তোমরা জেনেই ফেলেছো। তো গোপালগঞ্জে আমার জীবনটা, আমার জন্ম হয় 1939। তো তখন গোপালগঞ্জ একটা মহকুমা শহর, ছোট্ট শহর, চারদিকে নদী। আমি নদী পরিবেষ্টিত সুন্দর শহর। তখন স্টিমার যেত, তখন মানে অন্য অন্য জায়গা থেকে, নদী থেকে স্টিমার যেত। গোপালগঞ্জ থেকেও সবাই স্টিমারে করে বাইরে যেত। আমি নদীর পাড়ে থাকতাম আমার নানার কাছে, নানার বাসায় আমরা কাছাকাছি থাকতাম। এবং আমি যতটুকু জানি যে আমার যখন জন্ম হয়েছিল তখন আমার মার না মাত্র 14 পার হয়েছে বয়স ছিল। আমি হওয়ার সময় আমার মা খুব মানে বাঁচবেন কি বাঁচবেন না এরকম একটা ইয়ে ছিল। তো আমি 2-3 দিন পর আমার দিকে কেউ খেয়ালই করেনি। যখন শুনেছি আমি, যখন খেয়াল করেছে তখন আমি ঠিকই বেঁচে আছি, মানে আমার কিছু হয়নি। আপনি কি বড় সন্তান? আমি বড় সন্তান। বললাম আমার মা তখন মাত্র 14 পার হয়ে 25-15 পড়বে। তো তখন থেকেই আমি যে শান্ত ছিলাম এবং আমি যে ফাইট করবার মতন একটা মানুষ, এটা বোধহয় আমার মা বুঝতে পেরেছেন। কারণ এত মানে আমার দিকে কেউ খেয়াল না থাকা সত্ত্বেও কিন্তু বেঁচেই রইলাম। তো তখন থেকেই একটা চ্যালেঞ্জ, আমার মনে হয় সারা জীবনই যে আমার জীবনে বাঁচার জন্য যে একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা বোধহয় আল্লাহ তাআলা ওই দিন থেকেই, জন্ম থেকে শুরু করে দিয়েছিলেন। একদমই তাই। ক ভাই বোন ছিলেন ম্যাম? জি, ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা পরবর্তীকালে আমার পরে আমরা আরো 4 ভাই বোন আমার হয়। তো আমরা 5 ভাই বোন। তা আমি গোপালগঞ্জে থেকেছি ক্লাস 8 পর্যন্ত। সেখানে বিনাপানি গভর্নমেন্ট গার্লস স্কুল ছিল, সেখানে ভর্তি হয়েছিলাম ক্লাস 4-এ। কিন্তু তার আগে কিন্তু আমাদের পাড়াতেই থানা এবং পাশে মক্তব ছিল। তোমরা জানো না মক্তব কি? মক্তবে যেতাম, মানে তখন স্কুলে ভর্তি হয়নি। আর সবচেয়ে মজার কথা যে মক্তবের সঙ্গে সঙ্গে খুব সকালে, হ্যাঁ, মাথার মধ্যে ওড়না দিয়ে আমরা সবাই মিলে মসজিদে চলে যেতাম ফজরের নামাজের পরে। এবং সেখানে মসজিদের বারান্দায় বসে আমরা প্রথমে সিপারা, পরে সিপারা শেষ হলে কোরআন শরীফ পড়া শুরু করলাম। তো কোরআন শরীফ যখন আমার হাতে এলো, সিপারা যখন শেষ হলো, আমার মানে একটু মনে আছে আমার আম্মা বাতাসা কিনে নিয়ে এসেছিলেন অনেক। আর তখন মানে মিলাদ, যে কোনো শুভ কাজে বাতাসাটাই ছিল মেইন মিষ্টি। সেটাকে আজকাল কিন্তু বাতাসা ওই রকম লাল বাতাসা, গুড়ের বাতাসা দেখাই যায় না, কিন্তু সেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলা হতো, সবাই ধরতো, যে বেশি ধরতে পারবে তার উপরে আল্লাহর রহমত বেশি হবে, এই ধরনের নানান রকম কথাবার্তা তখন ছিল। তো আমি সেইভাবে বড় হইলাম নদীতে গোসল করে। আমরা যখন ওই স্টিমার যেত, খুব ঢেউ হতো, তখন আমরা সব ভাই বোনেরা মানে মানে কাজিন টাজিন যারা আছে তারা নদীর কাছাকাছি, স্টিমারের কাছাকাছি যেতাম। স্টিমার যখন চলে যেত, ঢেউয়ে ভাসতে ভাসতে গা ভাসিয়ে দিয়ে আমরা আবার তীরের দিকে ফিরে আসতাম। এমনও হয়েছে যে খালের পাড়ে
আমাদের যে পুলটা ছিল, পুলের উপর থেকে লাফ দিয়েছি নিচে। হ্যাঁ, মানে আরেকটা আমার জীবনে না ওই সময় একটা মিরাকল হয়েছিল, তোমরা বললে বিশ্বাস করবে না, আচ্ছা। এটা হয়তো গাইনিজ বুকেই থাকা উচিত ছিল। কারণ আমি আমাদের বাড়িটা পার হয়ে নদী বাঁকা হয়ে ঘুরে থানার দিক দিয়ে গেছে। আচ্ছা। তো সেখানে গোসল করতে গেছি একবার, আমরা এক এক ঘাটে এক একদিন গোসল করতাম। তো হঠাৎ দেখি উঠে আমার কানে একটা দুল, ছোট্ট ছোট্ট দুল পড়া ছিল, একটা দুল নেই। তা আসলে পরে আম্মা বকাবকি করলেন তো বটেই, ছোটবেলায় একদম ছোট মানুষ আমি। 1-1.5 বছর পরে আমার নানার ঘাটে গোসল করতে গেছি, তখন আমি হেঁটে হেঁটে কাদার ভেতর দিয়ে আমরা একটু দূরে যখন যাচ্ছি, আমার পায়ে কি একটা বিঁধলো, আমি হাত দিয়ে যখন উঠালাম আমার সেই দুলটা। সত্যি মিরাকেল। তো এইটা আমার জীবনে শুধু মিরাকল না, এটা একটা অদ্ভুত, এরকম একটা সেদিনও দেখলাম কার জন্য একটা আংটি হারিয়ে গেছে, কয়েক বছর পেয়েছে, এটা একটা নিউজ হয়েছে। তো আমার দুলটাও কিন্তু ওইরকম একটা মিরাকুলাস পাওয়া নদীতে 1.5 বছর পরে। তো এরকম মিরাকল আমার জীবনে আরো কয়েকবার নানার হয়েছে। পুকুরে মানে কি, মানে সেখানেই হারিয়েছিলেন দুলটা? না, আচ্ছা। অনেক দূরে নদীর এক পাশ থেকে হারিয়েছে। আর আমার নানার ঘাটে 1.5 বছরে অন্য ঘাটে গোসল করেছি, আচ্ছা। সেই ঘাটে পায়ে আমার লেগে উঠে দেখি আমার সেই কানের দুল 1.5 বছর পরে। আপনি কি শিওর যে ওটা ওখানে আমি শিওর একদম যে এই যে 1.5 বছর ওই নদীর পাশ দিয়ে ভেসে মানে ভেতর দিয়ে এসে 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 আমার নানার ঘাটেই পড়েছে, এবং সেই ঘাটে আমার পায়ের তলায় পড়েছে। এটা একেবারে আল্লাহর দেওয়া, আমাকে ফিরিয়ে দেওয়া। নিশ্চয়ই। তা আমি মনে করি যে এরকম আমার জীবনে অনেক হয়েছে, যে যেটা আমার হারিয়ে যাওয়া সেটাকে আবার ফেরত আমার কাছে আসা। এবং আমি মনে করি যে এটা আমাকে কি বোঝায় জীবনে, যে কোনো কিছুই একবার হারিয়ে গেলে সেটা একদম হারিয়ে যায় না। যায় না। বাহ। আমি হয়তো অন্য কোনো জিনিসের আমি তুলনা করছি, আমি ভাবি যে কোনো কিছু কেমন তুমি হারিয়ে ফেলো, অন্য কোনো প্রকারে হলেও তুমি সেটাকে কোনো সময় তুমি চাইলে ফেরত পেতে পারো। তো এইটা আমার একটা ধারণা। ভীষণ চমৎকার একটা উপলব্ধি না? নতুন আনিস? করে আবার ফিরে আসে। আমি খুব ডেপথে চলে গেলাম যে সত্যি তো ছোটবেলায় স্কুলেতে জি। আমরা থাকতাম, তোমাদের কাছে গল্প করব, আমি তোমাদের প্রায় নানির বয়সী, জি, জি। তোমাদের কাছে গল্প করে এটা বলি যে ছোটবেলায় আমরা যে খেলতাম, জি জি সে যে খেলাগুলো স্কুলে হাফ টাইমে কিংবা অন্য সময়ে, সেটা ছিল গোল্লা ছুট, ছিবুড়ি, তারপরে দাড়িয়া বান্ধা, তারপরে বুদ্ধিমন্ত্র, এই সমস্ত যে সমস্ত খেলা আমরা খেলেছি, আমাদের আজকালকার দিনের কেউ এখন আর এই খেলাগুলি হয়তো দেশ থেকে কি নেই, বাচ্চারা জানেই না এটা কি খেলা, বুদ্ধিমন্ত্র কি খেলা, দাড়িয়া বান্ধা কি খেলা, ছিবুড়ি কি খেলা। এই সমস্ত খেলা খেলে এবং স্কুলের সময় চলে যেতাম, বড়ইয়ের সময় বড়ই, তেঁতুলের সময় তেঁতুল, আমরা সবাই দল বেঁধে যেতে আশেপাশে রাস্তার থেকে তেঁতুল। চমৎকার একটা মানে চমৎকার একটা শৈশব ছিল ম্যাম স্বাধীন আপনার। জীবন ছিল এবং আমাদের। একটা বর্ণাঢ্য জীবনও আপনার আমরা জানবো। তার আগে হয়তো আপনার পরিবারটা নিয়ে একটু ছোট্ট করে জানবো, বাবা মা। তার আগে আপনার সম্পর্কে আনিস ছোট্ট করে দর্শকদেরকে জানাবে, তারপর ফিরতে চাই ম্যাম, আপনি যদি বলেন। জি চলো এই চমৎকার মানুষের সম্পর্কে জেনে নিই। Thank you. প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মুনিরা খানের কর্মজীবন, সামাজিক উন্নয়ন, নির্বাচন পর্যবেক্ষণ ও মানবাধিকার কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। তিনি বর্তমানে ফেমার প্রেসিডেন্ট এবং পূর্বেও একই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সুশাসন বিষয়ক গবেষণা ও নীতি নির্ধারণী কাজে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে আসছেন এবং উইমেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েশন ও অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ফেডারেশন অফ ইউনিভার্সিটি উইমেনের সভাপতি ছিলেন এবং সার্ক ফেডারেশন অফ ইউনিভার্সিটি উইমেনের প্রতিষ্ঠাতা সদস্য, সেক্রেটারি জেনারেল ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে কোষাধ্যক্ষ ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এবং এস.এম. হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতিও ছিলেন। রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্টের সাবেক সভাপতি হিসেবে তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281 এ সহকারী গভর্নর, ডেপুটি গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম নারী সদস্য হিসেবে তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার সম্মেলনে অংশ নেন।
আন্তর্জাতিকভাবে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের নেতৃত্বে ইন্দোনেশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ সহ জিম্বাবুয়ে, কম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারতের নির্বাচন পর্যবেক্ষণ করেন। ম্যাম, চমৎকার সব জীবনের গল্প, সেগুলো নিশ্চয়ই আমরা শুনবো। আমরা শৈশবে ছিলাম, একটু শুনি সেই গল্পগুলো। আমার বাবা কিন্তু মানে সরকারি চাকরি ছিলেন, খুব বড় চাকরি না, কিন্তু আমার বাবা যে আমার আম্মা যিনি আমার সংসারটা, আমাদের সংসারটার কর্ণধারী ছিলেন বলতে হবে। আমার আব্বা শুধু রোজগারি করতেন, আমার আম্মাই ছিলেন কর্ণধার। তিনি দারুণ, তিনি ধনী পিতার বাবা হয়েও কিন্তু অল্প পয়সাতে, আমার বাবার অল্প পয়সাতে সুন্দরভাবে একদম এত সুন্দর আমার আম্মার প্ল্যানিং ছিল যে আমরা কোনোদিন কষ্ট পাইনি। বাবা কি করতেন? আমার বাবা সরকারি চাকরি ছিলেন, মধ্য শ্রেণীর, এটা বড় কিছু না, একদম নিচুর দিকেও না। তো আমার আম্মা মানে এত ভালো রান্না করতেন, এত ভালো সেলাই করতেন যে আমরা সব সময় ভালো খেয়েছি এবং সব সময় আমরা ভালো কাপড় পরেছি। আমার নিজের সেলাই করা, এমব্রয়ডারি করা কাপড়, নিজে তৈরি করা সব আমার আম্মা নিজেই করতেন। এবং সবচেয়ে বড় কথা ছিল আম্মা আমাদের উন্নতভাবে মানুষ করেছেন, যাতে আমরা জীবনে অ্যাম্বিশাস হতে পারি। যেমন আম্মা হারমোনিয়াম দিয়ে আমাদের গান শিখিয়েছেন। খুব মজা লাগে আমার এটা ভাবতে যে আমি যখন ছোটবেলায় গান করতাম তো বাড়িতে কেউ আসলে আম্মা বলতেন, আমার ডাক নাম লালি, লালি হারমোনিয়ামটা নিয়ে গান শোনাও। তখন আমার ইচ্ছা করতো না একটু গান করতে, কিন্তু চোখে পানি এসে পড়ছে, তার মধ্যে হারমোনিয়াম বাজে আমি গান করতাম। আম্মাকে কখনো বলতে পারতাম না যে না আমি এখন গান করব না। তা আমার আম্মা না আমাকে, আমার ছোটবেলা থেকে খুব ভালো মেমোরি ছিল। তো আমার আম্মা তো ওই সময় পাকিস্তানের সময়, ইস্ট পাকিস্তানে স্বাধীনতা দিবসে, কায়েদে আজমের জন্মদিনে ইত্যাদি ফাংশন হতো। মহকুমা শাসক যিনি ছিলেন, এসডিও, তিনি প্রোগ্রাম করতেন। তো সেখানে আমি একবার কায়েদে আজমের জীবনী মুখস্থ বলে স্টেজ, আমার মনে আছে যে সেখানকার সিনেমা হলের স্টেজে, তখন আমি ছোট একদম, তখন আমি ক্লাস 8-এ পড়ি, সামান্য বয়স। তখন আমি কায়েদে আজমের জীবনী মুখস্থ বলে একটা সেন্টার গোল্ড একটা মেডেল পেয়েছিলাম, ভেতরে সোনা। হ্যাঁ, তো এই আমার প্রথম কোনো অ্যাওয়ার্ড জীবনে পেয়েছি, স্কুল জীবনে পেয়েছি তখন সেখানে। সেটা আর আমার আম্মা, আমাদের যে রকম সংসার ছিল, সেই সোনাটা কোথায় গেছে রেখে দেওয়ার মতন মনোভাব তো ওই সময় থাকলে হয়তো এখন এটা একটা বিরাট প্রদর্শনীর ব্যাপার হতো। কিন্তু আমি এখনো খুশি এটা ভেবে যে সংসারে এটা আমার কাজে লেগেছে, কারণ আমি পরবর্তীতে আমার আম্মা আব্বাকে দারুণ ভাবে সাহায্য সহযোগিতা করেছি আমার ভাই বোনদের মানুষ করতে। আমার পরে আরো 4টা ভাই বোন হয়েছে আমার, এবং প্রত্যেকে জীবনে এখন সুপ্রতিষ্ঠিত। আমার ভাই একটা ভালো ইন্টারন্যাশনাল চাকরি করতেন, রিটায়ার করেছে। আমার বোন সারা জীবন শিক্ষকতা করেছে। আমার আরেকটা ভাই লন্ডনে ছিল, ওখানে ব্যবসা করতো। আমার ছোট্ট বোন শায়লা কাজল, ও খুব ভালো গান করে, অনেকগুলি সোসাইটি মানে সামাজিক সেবা করে, জনতা, ইনার হুইল, বাড়িধারা ক্লাব, বাড়িধারা সোসাইটি, ও আমার মতন অনেকটা করে। আমরা ভাই বোন, আমরা 3 বোনই সমাজ সেবার জন্য। আমার বোন যে সে ডাব্লিউ এর প্রেসিডেন্ট ছিল আমার পরেও। তো আমরা আম্মা আমাদের এমন করে মানুষ করেছিলেন যে আমরা যেন জীবনে না করি, মানে কোনো কিছু, সবকিছুকে চ্যালেঞ্জ বলে মনে করি। আম্মা আমাদের চ্যালেঞ্জটা মোকাবেলা করতে শিখিয়েছিলেন। সেই জিনিসটা আমার মনে, এবং আমি সবাইকে একই কথা বলি যে সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করার মনোভাবটা থাকতে হবে। নেগেটিভ কোনো মনোভাব আমি চাই না। আমার আম্মা আমাদের নেগেটিভ কোনো ওয়ার্ড ইউজ করতে দেয়নি। এটা করো না বলে এটা তুমি না করলে ভালো হয়, এইভাবে আমার আম্মা বলতেন। আমিও এখন সেইভাবে কথা বলি যে এটা আমাদের করা উচিত হলো না, এটা করো না, এটা আমি বলি না। তো আমার আম্মার থেকে পজিটিভ অ্যাটিটিউডটা আমরা পেয়ে আমরা মনে হয় ভাই বোনেরা ওইভাবে মানুষ হয়েছি ছোটবেলাটায়। তো সেটা ছিল আমার ক্লাস 8 পর্যন্ত। আচ্ছা, ক্লাস 8 পড়ার পরে আমরা ফরিদপুরে চলে আসি। আচ্ছা, হ্যাঁ, আমার আব্বা বদলি হলেন, আমরা ফরিদপুরে আসলাম। ফরিদপুরে গভর্নমেন্ট গার্লস স্কুলে আমি ভর্তি হলাম। তো সেখানেও আমি মনে আছে যখন স্পোর্টস হতো, আর কিছু না হোক মেমোরি টেস্টে আমি সবসময় ফার্স্ট হতাম,
কারণ ওই যে মেমোরিতে তোমরা জানো কিনা জানি না, মানে একটা ট্রেটের মধ্যে অনেক জিনিস দিয়ে দেওয়া হয়, একটু জাস্ট দেখে সরিয়ে নিয়ে লিখতে বলা হয়, 1 মিনিটের মধ্যে তুমি কটা দেখেছো বলো। হ্যাঁ, তো সেটাতে আমি একটা ইনভেরিয়েবলি পেতাম। আর আমি যেহেতু নদীতে সাঁতার কেটে বড় হয়েছি, সাঁতারে প্রাইজ পেতাম। ম্যাম, স্বাধীনতা যুদ্ধের কথা তো আপনার বেশ ভালো তাও মনে আছে। একদম, তখন সেটা আমার জীবনে বড়, যেটা আমি তোমাদের বলবই বলবো আজকে। নিশ্চয়ই। কারণ স্বাধীনতার যুদ্ধের সময় এই কয়টা মাস আমরা কিভাবে কাটিয়েছি, সেটা তুমি আমাকে যদি এখন বলতে পারো, এখনো জি বলতে জি, পারো? আমরা সেই অভিজ্ঞতাটাই একটু শুনতে জানতে চাইছি, চাচ্ছি। আচ্ছা, আমিও স্বাধীনতার কথাই বলি। না, তার আগে আমার একটা যে পর্ব আছে, যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন ভর্তি হই 1955-এ। আচ্ছা। 55-এ আমি যখন ভর্তি হই, তখন আমার মামা আব্দুল সালাম খান তিনি মন্ত্রী ছিলেন। এখন যেখানে ঢাকা ইউনিভার্সিটি, সেখানে ভাইস চ্যান্সেলর অফিসের উল্টা দিকে একটা সুন্দর বড় বাড়ি ছিল ব্রিটিশ আমলের, সেখানে আমার মামা থাকতেন। তা আমিও এসে আমি আইএ পরীক্ষা দিয়ে খুব ভালো রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে আমি ঢাকায় আসলাম, মামার বাসায় উঠলাম। কারণ আমার আম্মার এত পয়সা ছিল না যে বাইরে, তখন মেয়েদের হোস্টেলও ছিল না, সত্যি কথা বলতে গেলে। কি একটা চামেলি হাউস বলে একটা ইয়ে ছিল। আমি এসে SM হলের ছাত্রী হিসাবে আমি ভর্তি হলাম পলিটিক্যাল সায়েন্সে। হেঁটে হেঁটে আমরা ইউনিভার্সিটি যেতাম। ওই যে এখন যেখানে ভাইস চ্যান্সেলর বাসা, সেখান থেকে হেঁটে এখন যেখানে বার্ন ইউনিট, সেখানে ছিল আমাদের ইউনিভার্সিটি। হ্যাঁ, আমরা মেয়েরা কিন্তু সবাই হেঁটে যেতাম। এবং যেদিন হেঁটে তাড়াতাড়ি যেতে হতো, সেদিন 4 আনা পয়সা রিক্সা ভাড়া লাগতো। কিন্তু আমি 4 আনা দিয়ে যেতাম না কখনো, কারণ ওই 4 আনা দিয়ে 2টো সিঙ্গারার 1 কাপ চা হতো। আচ্ছা, আমরা সবাই বন্ধুরা সবাই ওই 4 আনা দিয়ে 2টো সিঙ্গারা আর 1 কাপ চা খেতাম সকালে, যে সন্ধ্যা তারপরে ইউনিভার্সিটি শেষ হলে বা যার যার বাসায় এসে খেতাম। তখন আমরা এটাই করেছি। তখন আমি যেহেতু SM হলের ছাত্রী, তো SM হলে যা কিছু প্রোগ্রাম, স্পোর্টসই বলো, নাটক বলো, এটা বলো, ওটা বলো, তো সবই আমি অংশগ্রহণ করে আমরা যেতাম, দেখতাম। ইন দ্য মিন টাইম ঢাকা ইউনিভার্সিটিতে একটা যে ইয়ে ছিল, সংসদ ছিল, সে সংসদ একবার কতগুলি নাটকের ব্যবস্থা করলো। হ্যাঁ, তো সেই নাটকে আমি প্রথম হিরোইন হিসাবে, আর ইকবাল আনসার খান বলে যার সঙ্গে আমার পরবর্তীতে বিয়ে হয়েছে, উনি নায়ক হিসাবে। তার মানে পড়াশোনার পাশাপাশি আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমরা যেটা বলি, একদম শৈশব থেকে স্পোর্টস বলো, ইউনিভার্সিটি পর্যন্ত আপনি যুক্ত ছিলেন। ইউনিভার্সিটিতে আমি একদম নাটক করেছি সব ইয়েতে। এবং সবচেয়ে একটা ভালো কথা বলবো যে আমরা ইস্ট ওয়েস্ট কালচারাল ডেলিগেশনে ঢাকা ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সেন্টেনারি সেলিব্রেশনে আমরা ইনভাইটেড হয়েছিলাম, সেখানেও আমরা নাটক নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছেন পলিটিক্যাল সায়েন্সে, এবং চমৎকার একটা সময় কাটাচ্ছিলেন, সে গল্প আমরা একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। সত্যি সে সময়টা আমাদের জন্য এখন কেউ কল্পনাই করতে পারবে না যে আমরা পলিটিক্যাল সায়েন্সে মাত্র 7 জন স্টুডেন্ট ছিলাম, মহিলা। হ্যাঁ, এবং আমরা যখন ইউনিভার্সিটি ক্লাসে যেতাম না, আগে যেতাম না, আমরা যে গেটের কাছে, ওই ক্লাসরুমের গেটের কাছে দাঁড়িয়ে থাকতাম। তখন স্যার যিনি পড়া ওই ক্লাস যিনি নেবেন, তিনি ঢুকলে আমরা যে ঢুকে সামনের বেঞ্চে আমরা বসতাম। এবং তখন প্রক্টর খুব কড়া ছিল। আমরা ছেলেমেয়েরা ইউনিভার্সিটির ভেতরে যখন ইচ্ছা তার সঙ্গে কথা বলবো, এটা বলা যেত না। আমরা কমন রুমে থাকতাম এবং সেখানে স্লিপ পাঠিয়ে আমাদের ডেকে আনা যেত। হয়তো দরজার সামনে দাঁড়িয়ে টুকিটাকি কারো কোনো খবর থাকলে সে খবরটা দেওয়া হতো। কিন্তু আমরা যখন নাটক করতাম, যখন একটা ইউনিভার্সিটি ফাংশন, অন্য কালচারাল ফাংশন কিছু হচ্ছে, তখন প্রক্টরের রুমে, গেটের কাছে প্রক্টরের রুমে যে রিহার্সালটা করতে পারতাম। তো এইখানে আমি প্রথম নাটক যেটা করলাম, সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নের প্রথম নাটক। ওরা 7 দিন 7 নাটকের, এটা নাম ছিল আমার মনে আছে পরিহাস বিজল্পিতম, একটা সুন্দর কমেডি নাটক। তো সেখানে আমার যার সঙ্গে আমার যে নায়ক ছিল তার নাম ছিল ইকবাল আনসারি খান হেনরি। ওর মা, ওদের মা বাবা দুজনে তখন মানে পলিটিক্যাল ফ্যামিলির ছেলে। মা আনডিভাইডেড বেঙ্গলের MLA ছিলেন, বেগম খাতুন। তো সেখানে তার সঙ্গে আমার প্রথম আলাপ হয় আমাদের। তারপরে ওই বছরের শেষের দিকে
আমরা ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তানে একটা ডেলিগেশন এক্সচেঞ্জ প্রোগ্রামে গেলাম। মানে সমস্ত কালচারাল সাইডও ছিল, নাটকও ছিল। তো ওখানে বাংলাদেশে তখন যুক্তফ্রন্টের মন্ত্রী আতাউর রহমান খান তখন ছিলেন চিফ মিনিস্টার, এবং তিনি এবং শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন তখন একজন মন্ত্রী। তাদের দুজনেরই আমাদের মানে উৎসাহে আমাদের একটা ডেলিগেশন গেল। তো ডেলিগেশনের মধ্যে নাটকের ঢাকা ইউনিভার্সিটি, ওখান থেকে আবার ক্যালকাটা সেন্টেনারি ইউনিভার্সিটি সেন্টেনিয়ার সেলিব্রেশনে নাটক নেবে। তো আমরা ওখানে প্রথম গেলাম পশ্চিম পাকিস্তানে। তো সেখানে আমাদের বিরাট বড় দল। তো এখানে আমরা ক্যাটরাক হলে ইউনেভার ক্যান্টেল করলাম, তারপরে লাহোরে প্রোগ্রাম করলাম, তারপর পেশাওয়ারে প্রোগ্রাম করলাম, আমরা লান্ডিকোটালে গেলাম। আপনি ইউনিভার্সিটির ছাত্রী? আমি তখন ইউনিভার্সিটির ছাত্রী হিসাবে আমরা নাটক করছি 3 জায়গায়, বাংলাদেশে নাটক। বলা হলো যে আমরা ওইখানে বাংলাদেশ প্রথম বাংলা ভাষায় নাটক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা করলো। তো সেখানে আমরা এই নাটকগুলি আনিস চৌধুরীর মানচিত্র আর আমরা ইউনেভার ক্যান্টেল, মানচিত্র অন্য সেট, আমরা ইউনেভার ক্যান্টেল অন্য সেট। 1956 এর ইয়ের থেকে ডিসেম্বর থেকে জানুয়ারি, মানে 1950 আমার বিয়ে হলো 1957 এ, 1957 এ ডিসেম্বর জানুয়ারি মিলে 6 জানুয়ারি মিলে আমরা 1 মাস বাইরে ছিলাম। ওখানে ছিলাম এতগুলি জায়গা। তারপরে আমাদের আবার ওখান থেকে ট্রেনে উঠে 2 দিন ট্রেনে করে আমরা কলকাতায় আসলাম। ওখানে রাজিয়া খান ছিলেন, ওখানে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ খান ছিলেন আমাদের টিচার হিসাবে, কুলসুম হুদা ছিলেন টিচার হিসাবে। MA পরীক্ষাটা আমার দেওয়া হয়নি, কিন্তু 58-এ আমার বিয়ের পরে আমার 58-এ আমার একটা প্রথম কন্যা জন্ম হলো। হ্যাঁ, পরবর্তীকালে আবার পরে ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই সময় আমি চলে এসেছি। ম্যাম, আপনি সামাজিক কর্মকাণ্ড যেটাকে আমরা বলি, সোশ্যাল ওয়ার্ক যেটা, সেটা আসলে আপনি কখন শুরু করলেন একেবারে সাংগঠনিকভাবে? সেই জায়গাটা নিয়ে যদি আমরা একটু জানতে চাই। আমার বিয়ের পরে আমার স্বামী আর আমি আলাদা শ্বশুরবাড়িতে। একটা কথা একটা বলতেই হবে, যদিও বলাটা সত্যি কথা, এটা উচিতের ব্যাপার না, অনুচিতেরও ব্যাপার না। আমার শাশুড়ি যেহেতু খুব বিখ্যাত এবং তারা ধনী পরিবার ছিল, এবং মানে সমাজে তাদের বিশেষ বা তখন ওই আমলে বোধহয় ঢাকাতে মানে গাড়ি ছিল কয়েকজনের। তো আমার শ্বশুরবাড়ির ওদের একটা, আমার হাজবেন্ড ওই গাড়িটা চালাতেন। তো উনি আমার বিয়ের সময় আমার শাশুড়ি মানে চেয়েছিলেন কোনো ধনী পরিবার থেকে কোথা থেকে নিয়ে আসবেন। আমার মামারা ধনী ছিল, সালাম খান টান ওরা সবাই, কিন্তু আমার বাবা ধনী ছিল না বলে ওনারা একটু মানে আমার শ্বশুর না, আমার শাশুড়ির আপত্তি ছিল, মনক্ষুণ্ণ ছিল। তো এই মনক্ষুণ্ণর ভেতরেই আবার উনি আমাকে, যখন আমার মেয়ে হলো, তখন উনি আমাকে চলে আসতো, আমার হাজবেন্ডকে বললেন বাসায় চলে আসতে, আমার মেয়েকে সানন্দে গ্রহণ করে নিলেন উনি। তখন থেকে আমি ওনাদের থাকলেও, ওনাদের সঙ্গেও, আমার হাজবেন্ড যখন রোজগার করা শুরু করলো, তখন আমরা আলাদা একটা বাসা নিলাম, একটা ক্লায়েন্টের বাড়িতে আমরা উঠলাম। এবং তারপরে আমরা 16 নম্বর জয়নাগ রোড, এটা হচ্ছে এটা আমার বলতেই হবে, কারণ এটা একটা বাংলাদেশে বিখ্যাত বাড়ি। এখন সেই বাড়িটাতে আমার শ্বশুরের আর নেই, কিন্তু 16 নম্বর জয়নাগ রোডে অনেক মানে এটা আমার মনে হয় যে একটা সংরক্ষিত বাড়ি থাকা উচিত ছিল, কিন্তু ওই বাড়িতে সরওয়ার্দী, ভাসানী, পলিটিক্যাল যারা লিডার তারা থেকেছেন। আমার শাশুড়ি আসাম থেকে ভাসানীকে নিয়ে এসেছিলেন, এবং সরওয়ার্দী যখন আওয়ামী মুসলিম লীগ হয়, তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিল, ওয়ান অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ছিল আমার শ্বশুর আলী আমজাদ খান। ওই জয়নাগ রোডের ওই বাড়িটা 16 নম্বর জয়নাগ রোডের একটা বাড়ি, তার আশেপাশে ছোট ছোট অনেক বাড়ি, একটা এলাকা জুড়ে আমার স্বামীদের বাড়ি ছিল। তো ওই 16 নম্বর জয়নাগ রোডে আমি যখন উঠলাম, দেখলাম যে একটা ঘর স্পেশালি বানানো, মোজাইক টোজাইক দিয়ে, জানতে পারলাম যে এটাতে সরোয়ার্দী সাহেব এসে থাকতেন, অ্যাটাচড একটা বাথরুম, ওখানে উনি থাকতেন। ওই বাড়িতে আমি অনেক বছর ছিলাম, ওই বাড়িতে আমি 65 পর্যন্ত ছিলাম। সেখানে আমার বাচ্চারা হয়, ছেলেও হয়। তো ওই বাড়িতে যখন আমরা থাকি, তখন আইয়ুব খানের সময় পার হয়ে বিডি যখন আইয়ুব খানের সময় যখন বেসিক ডেমোক্রেসি ইলেকশন হয়, আমার হাজবেন্ড তখন বেসিক ডেমোক্রেসি ইলেকশনে ফাতেমা জিন্নার দলের থেকে দাঁড়ালেন।
আচ্ছা। তখন আমার মনে আছে, মানে আমাদের এরোপ্লেন মার্কা ছিল, পাড়ার বাচ্চারা এসে এসে ওই বিকালবেলা একটু এরোপ্লেন মার্কায় ভোট দিয়ে এরকম মার্কায় বলতেন, আর আমরা বাসা আসলে পরে একটু টোস্ট বিস্কিট আর একটু ওদের জন্য একটু চা দিতাম, ওরা খেয়ে আবার চলে যেত। সব মিলিয়ে মতে আমার 3,000 টাকা তখন খরচ হয়নি, কিন্তু আমার হাজবেন্ড পাস করলেন, মুসলিম লীগের চেয়ারম্যান ঢাকার, নান্নু মিয়াকে হারিয়ে আমার হাজবেন্ড পাস করলেন, প্রথম বিডি মেম্বার হলেন। এন্ড দ্যাট starts my career with political scenario দেখা এবং তার পরবর্তীতে সমাজ সেবাতে যাওয়া। কারণ আমাদের ওই বাড়িতে বিয়ে, মানে পাড়ার যত বিয়ে শাদী, কারো খাতনা, কারো ওল্ড টাউনে যা হয়, ওই বড় জায়গাটায় খুব হতো, এবং আমার স্বামীটা পারমিশন দিতেন এটা হতে। আর এটা হতো যে স্টুডেন্ট লীগের তখনকার যে নেতারা, সেটা আমাকে বলতেই হবে, তারা সবাই মাঝে মাঝে আমাদের বাসায় এসে আশ্রয় নিতেন। মানে হয়তো পুলিশের ভয়ে, কিংবা হয়তো কারো কোনো থাকার জায়গা নেই। এখানে আমি যদি নাম করি, আব্দুল কুদ্দুস মাখন, ওবায়দুর রহমান, সিরাজুল আলম খান, তারপরে শহীদুল হক মিনসা, শহীদুল হক মৃধা, বাসার মৃধা, তারপরে মাজারুল বাকি, মানে এরকম যারা ওই সময়ের স্টুডেন্ট লিডার, যারা আব্দুর রাজ্জাক, যারা পরবর্তীকালে রাজনীতিতে বিখ্যাত হয়েছেন, 4 নেতা, এরা সবাই আমার বাসায় এসে এসে আমার হাজবেন্ডের এখানে থাকতেন। আর একটা মজা ছিল তখন, ওদের নামে হয়তো ধরবার আছে, অ্যারেস্টের, হ্যাঁ, তখন থানার পুলিশ আগের দিন রাত্রে আমার হাজবেন্ডকে ফোন করে বলতেন, কিংবা এসে বলে যেতেন যে কালকে যেন ওরা কেউ না থাকে, হ্যাঁ, আমরা কালকে ওদের অ্যারেস্ট করতে আসবো। তখন পুলিশ আসতো, এসে ওসি সাহেব হয়তো আসতেন, এসে ঘুরতেন, একটু খাটের তলা, এই তলা, এটা ওটা একটা দেখে স্যার পাওয়া গেল না বলে ওনারা চলে যেতেন। আবার ওরা পরের দিন আবার এসে আবার বাসায়। তার মানে সামাজিক মানে কর্মকাণ্ড, এটা আমার এক্সপেরিয়েন্স, মানে উইথ দ্য পুলিশ অফিসার্স অফ পাকিস্তান টাইম, মানে তারা কিন্তু প্রচুর সহযোগিতা করেছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাম, এখন মনে হচ্ছে যে ইতিহাসের পথ ধরে হাঁটছি আপনার সঙ্গে। মহান স্বাধীনতা যুদ্ধ আপনি দেখেছেন, হ্যাঁ, সেই অভিজ্ঞতাগুলো একটু ছোট্ট করে শুনি। 65-এ আমি খুব একটা, পরে একটা বিরাট ঢাকাতে একটা ফ্লাড হয়েছিল। আচ্ছা, তোমরা তো জানো না, দেখো নেই। আমার যে পোর্টিকোতে একটা গাড়ি ছিল, আমাদের প্রথম যে গাড়িটা কেনা, সেই গাড়িটা ওপেল রেকর্ড ছিল, গান্ধারা ইন্ডাস্ট্রিজ এর করা, তখন নাম ছিল গান্ধারা ইন্ডাস্ট্রিজ, অ্যাসেম্বল করা। সেই গাড়িটা আমরা কিনলাম। কেনার পরে 1 বছর পরে আমার স্বামী আবার একটু বেশ কিছু মানে লাভ করে এটা বিক্রি করে দিয়ে আমরা একটা ভক্সল কিনলাম। আমার স্বামী তখন কোর্টে প্র্যাকটিস করে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইয়েতে মাঝে মাঝে যায়, ওখান থেকে প্রেস ক্লাবে আসে। তো প্রেস ক্লাবে জার্নালিস্ট মুসা ভাই, তারপরে আব্দুল আওয়াল খান, এনায়েতুল্লাহ খান, তখনকার দিনের নামকরা সব জার্নালিস্ট সবাই, কবি ফয়েজ আহমেদ নাম শুনেছো, মুকুল আক্তার, এদের নাম তোমরা শুনেছো। এরা আমার হাজবেন্ডের বন্ধু ছিল। তো এরা প্রায় আসতো, আর ফয়েজ ভাই এসেই মজা করে বলতো, আনন্দধামে একটু বেড়াতে এলুম বলে আমাদের বাসায় এসে সব আড্ডা হতো, খাওয়া দাওয়া হতো। মুসাভাই কাছে, মুসাভাইয়ের নাম বোধহয় তোমরা জানো, নাম করা জার্নালিস্ট। তো উনিও থাকতেন। তৌফিক আজিজ খান বলে একজন স্পোর্টসের জার্নালিস্ট ছিল, যিনি ডেইলি স্টারের ম্যানেজিং এডিটর, উনি আমার কাছেই থাকতেন, আমাদের বাড়িতে একটা কামরাতে থাকতেন। তো খুব আড্ডা টাড্ডা হতো ওখানে। তো ওইখানটায় থেকে আমার যে জীবনটা, হঠাৎ একদিন বৃষ্টিতে সকালে উঠে দেখি আমরা যে আমাদের গাড়িটা একদম ডুবে গেছে পানির নিচে, পোর্টিকোতে। হ্যাঁ, তখন নৌকা করে ওই রাস্তাটা দিয়ে যে 2 দিন থাকা হলো। তারপরে আমরা ঠিক করলাম, আমার শ্বশুর বললো যে না থাক, জয়নাক রোডে থেকো না, তুমি আমাদের গ্রিন রোডের বাসায় চলে আসো। তখন আমরা গ্রিন রোডের বাসায় গেলাম। আরো একটু ফ্যামিলি প্রবলেম ছিল, আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, আমাকে দেখাশোনা করার জন্য যেতে হলো। তখন 65, হ্যাঁ, তো 65 থেকে 70 পর্যন্ত, 71 পর্যন্ত আমাদের নানান রকম আমার নানান রকম অভিজ্ঞতা আছে। তখন আমার হাজবেন্ড আবার রাজনীতিতে ঢুকেছে। আতাউর রহমান সাহেবের জাতীয় লীগের মধ্যে উনি আওয়ামী লীগ থেকে বের হয়ে একটা নতুন পার্টি করেছে, সেখানে আমার হাজবেন্ডও জয়েন করেছে। ওটা ন্যাশনাল প্রোগ্রেসিভ লীগ বলে নাম ছিল তখন। তো সেখানে করেছে, এবং যখন ইলেকশনটা হলো না 71-এ, তখন আওয়ামী লীগের থেকে না,
তখন আমার স্বামী ওই ওই পার্টি আতাউর রহমান সাহেব পার্টি থেকে দাঁড়ালেন। ওনার ছিল তখন লাঙ্গল মার্কা ওনাদের। তো ওইখানে তখন পুরা ঢাকার থেকে অনেক বড় কনস্টিটিউয়েন্সি ছিল। তো ওইখানে তখন চারদিকে ছেলেরা এসে টেসে, তখন তো ওই ফটোকপি মেশিন টেশিন কিছু ছিল না, তাদের বসিয়ে আমরা ভোটার লিস্ট একটা কপি এনে তাদের লিখে আমরা ভোটার লিস্ট লেখাতাম, কপি করাতাম। হ্যাঁ, তো সেখানে এরকম করতে 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 আমার হাজবেন্ড তো জিততে তো পারলোই না, কারণ তখন মানে দিনের হয়তো রাত্রেবেলা আমরা অফিস করেছি একটা ইয়ের সামনে ফুটপাথের উপরে, সকালে যে দেখলাম আওয়ামী লীগের সবাই এসে পুরা ভেঙে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এইরকম করতে করতে ও তো জিততে তো পারলোই না, অযথাই আমাদের মানে কর্মকাণ্ড যা কিছু ছিল সেটা পানিতে গেল, টাকা পয়সা ম্যাম, আপনার বর্ণাঢ্য জীবন আসলে এই 1 ঘন্টায় আমরা জানি না কতটুকু তুলে নিয়ে আসতে পারবো। আমরা একটু সামনে এগোতে চাই। আচ্ছা, আমরা যেটা বলছিলাম আপনার সোশ্যাল ওয়ার্ক, আসলে এটা রাজনৈতিক আমি স্বাধীনতার একটু এক লাইন বলবো। প্লিজ। তখন যখন স্বাধীনতার যে শুরু হলো 26শে মার্চ, তারপর থেকে আমার বাসার পেছনে 40টার মতো নারকেল গাছ ছিল, অনেক বড় বাড়ি ছিল ওটা। তো রাত্রেবেলায় ফ্রিডম ফাইটাররা এসে নারকেল গাছের মাথায়, হ্যাঁ, ওই খাজে খাজে ওদের গ্রেনেড, তারপরে স্টেন গান, ছোট ছোট রিভলভার, এটা ওটা রেখে যেত, আবার পরে এসে নিয়ে যেত। আমরা ঘরের ভিতর যারা থাকতাম ভাব দেখাতাম আমরা কেউ জানি না। তারপরেও একদিন আমার হাজবেন্ডকে ধরতে এসে পেল না, আমার ড্রাইভারকে ধরে নিয়ে গেল। 15 দিন পর আমার ড্রাইভারকে প্রায় মৃত অবস্থায় মানে পেলাম, ফেরত বাসায় এসে দিয়ে গেল। কিন্তু আমার কদিন পরে আমার হাজবেন্ডকে চারদিকে ঘেরাও করে অ্যারেস্ট করে নিয়ে গেল। তো উনি ওখানে 5-6 দিন পর যখন নিল, তখন একটা এসপি ছিল, এটা আমি কেন বলতে চাই, একটা মানবিকতার গল্প। যখন আমি খুব কান্নাকাটি করছি, তখন একটা ভদ্রলোক বলল, আমি এসপি সিপ্রা, ঢাকার এসপি, আপনি আপনার হাজবেন্ডকে খাওয়া দিন, ইংরেজিতে বললো, খাওয়া দিন, এবং আমি তাকে নিয়ে যাচ্ছি, অ্যান্ড আই উইল ট্রাই টু ব্রিং হিম ব্যাক টু ইউ। আমার কান্না দেখে কেন জানি না ওনার আমার উপরে মায়া হলো। তারপরে উনি নিয়ে গেলেন। 3-4 দিন পরে আমার কাছে ফোন আসলো যে মিসেস খান, ইউ ক্যান কাম অ্যান্ড ইউ ক্যান টেক ইউর হাজবেন্ড ব্যাক। তো এই যে শেষের দিকে একদম, তখন আমি নিজে না যেয়ে, আমার ননদ ছিল ব্রিটিশ সিটিজেন, সে যে তাকে নিয়ে আসলো, এবং তারপরেই তো এই স্বাধীনতার এটা হলো। তো তারপরে এই নারকেল গাছের থেকে আমরা গ্রেনেড আর এইগুলি নামাতে যে আমার ড্রাইভার একজন উপর থেকে নিচে পড়ে গেছিল, সে যে মারা যায়নি, এটা একটা মিরাকল। হ্যাঁ, তারপরে এক বৃষ্টির রাত্রে ওই আর্মসগুলি আমি ধরে নিয়ে, আমি আমার ড্রাইভার নিয়ে, ওইটা উল্লা দিকে একটা ধানমন্ডিতে বড় পুকুর ছিল, হ্যাঁ, যেখানে এখন সরকারি কর্মচারীতে বাসস্থান, অনেক মানে রাতের দিকে ওই অস্ত্রগুলি নিয়ে আমি আমার ড্রাইভারকে নিয়ে পেছন কেটে ফেলে সব অস্ত্রগুলো ওই পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসছি। দ্যাট ইজ মাই উইথ এক্সপেরিয়েন্স। চমৎকার। এবং পরবর্তী সময়ে আপনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে গেলেন ম্যাম, যেভাবে পরবর্তী সময়ে আপনি একজন নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষক হয়ে উঠলেন, কিন্তু তার আগে আপনি বিশেষ সামাজিক বিভিন্ন কাজ করেছেন সুবিধা বঞ্চিত নারী এবং শিশুদেরকে নিয়ে। ওটা দিয়ে বোধহয় আপনার কাজ শুরু। আমার শুরু WPA দিয়ে, উমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন। এইটা প্রথমে তৈরি করেছিল কিছু বিদেশি আর দেশি, আমাদের বাংলাদেশে নিয়ে। আমি সেখানে 74-এ জয়েন করি। 74-এ জয়েন করে এখনো আমি WPA-তে কাজ করি। আমি প্রেসিডেন্ট হয়েছিলাম 4 বছরের জন্য, 87, 88, 89, 90 তখন। তো এখনো আমি এখনো আজকেও আমি এখন যে 600 সাইন করব যে ইলেকশন WPA, আমি ইলেকশন কমিশনের চেয়ারম্যান WPA-তে। WPA খুব চমৎকার একটা অর্গানাইজেশন, সম্পূর্ণ ভলান্টারি, যেখানে আমরা যেখানে মিটিং করি সে তো নিজের চায়ের পয়সাটা নিজে দিই। এখন আমরা একটা পয়সা WPA-তে আমরা যেটা ইনকাম করি, যেটা আসে, এখানে আমার একজনের কথা বলতে হবে, সেটা হচ্ছে আমাদের স্যার আবেদের কথা। আমি যখন WPA প্রেসিডেন্ট হই, স্যার আবেদ আমাদের যে ওখানে যে পঙ্গু শিশু, মানে ফিজিক্যালি ডিসেবল বাচ্চারা থাকতো, সেই ফিজিক্যালি ডিসেবল বাচ্চাদের জন্য ওষুধের পয়সা দিতেন। তো উনি আমাকে বললেন যে মুনিরা, তোমাকে আমি 2 বছর, তুমি আছো প্রেসিডেন্ট, 2 বছর আমি তোমাকে ওষুধের পয়সা দিব, তারপরে তোমাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
কারো কাছ থেকে টাকা নিতে পারবে না। তখন আমি যে গভর্নমেন্ট থেকে যে বাড়িটা আমরা পেয়েছিলাম 27 নম্বরে, এখনো আছে, আমরা অনেক কষ্টে অনেক ধরাধরি করে এরশাদের সময় বাড়িটা পেয়েছিলাম, কিনে নিয়েছি আমরা, ডাব্লিউএটাকে পয়সা দিয়ে কিনে নিয়েছে, অল্প পয়সা দিয়েছিল গভর্নমেন্ট, কিনে নিয়েছে। তো তখন উনি বললেন যে তুমি কিছু একটা করো। তখন আমি প্রেসিডেন্ট থাকাকালীন উপরে কামরা করলাম, কামরা করে ওইটা লেখা ছিল যে আমরা ভালো কাজে সোশ্যাল ওয়ার্কের জন্য একমাত্র এটা ব্যবহার করতে পারি। তখন আমরা ঠিক করলাম যে এটা আমরা ইউজ করতে দিব অন্য সোশ্যাল ওয়ার্কারদের, তাদের সেমিনার, তাদের কর্মকাণ্ড সেখানে চালাবে এবং তার বদলে আমাদের ডোনেশন দিবে। সেভাবে ডাব্লিউবিএ চলছে। তারপরে আরো 3টা বড় বড় হল করা হলো। ডাব্লিউবি এর ইনকাম এইটাই, ডাব্লিউবি এর অনেকগুলি 9টা প্রজেক্ট আছে, ভালো ভালো প্রজেক্ট। এটা করতে করতে আমি ফেডারেশনে জয়েন করলাম। ফেডারেশনে মহিলাদের শিক্ষাদের জন্য, দেখে এখানে আমার বন্ধু বান্ধব ছিল। এটা করতে করতে আমি যার কথা বলবো, এটা তোমরা বলনি, সেটা হচ্ছে 1978-এ আমি অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেনে জয়েন করলাম। দীর্ঘ 48 বছর আপনি দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করেছেন। আপনি বলছিলেন এটা আপনার জীবনের বেশি স্পর্শকাতর একটা জায়গা। কি চ্যালেঞ্জ ছিল আসলে, শুনি একটু। না, আমার জীবনে সত্যি 48 বছর ধরে আমি যে অর্গানাইজেশনে কাজ করছি, অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন, আমাদের মটো হচ্ছে যে গিভ সাইট ব্যাক টু দোজ হু ক্যান গেট ইট অ্যান্ড ডিগনিটি টু দোজ হু ক্যানট। এইটা নিয়ে আমরা তখনকার ইউনিসেফ রিপ্রেজেন্টেটিভ মাইকেল আরউইন আর আমরা কয়েকজন সদস্য, সালমা খান, হাবিবুল্লাহ খান, আমি, সিদ্দিক, মানে লায়ন এবং রোটারি, কয়েকজন সদস্য মিলে একটা অর্গানাইজেশন করি, অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন। এবং এইটার জন্য আমরা গাজীপুরে একটা বাড়ি কেনা হয়, জমি কেনা হয়, সেখানে একটা হাসপাতাল প্রথমে অল্প ছোট ছিল, এখন বেশ বড় হয়ে গেছে। আমি 2বার প্রেসিডেন্ট হয়েছি এবং লাস্ট টাইম প্রেসিডেন্ট হওয়ার সময় এই হাসপাতালটাকে একদম বড় করে পরিপূর্ণ একটা অন্ধদের জন্য হাসপাতাল করা হয়েছে, এখানে চিকিৎসা হয়। তো আমি 48 বছর ধরে কাজ করছি এখানে। আমার সবচেয়ে এইটাই ভালো লাগে যে এখানকার যারা, আমরা যাদের ওখানে হোস্টেল, ওখানে মেয়েদের হোস্টেলটা আমাদের 7টা হোস্টেল, হ্যাঁ 7টা হোস্টেলে এখন এক একটা হোস্টেলে 10-12 জন করে, মানে বাংলাদেশের সব জায়গায় মিলিয়ে। তো ওখানে গাজীপুরে মেয়েদের হোস্টেল, তা আমি কিছু হলে ওদের কাছে ছুটে যেতাম। আমার জন্মদিন ওদের সঙ্গে যে খাওয়া, আমার বাচ্চা নাতি নাতনি আসলে কোথায় তুমি কাদের দেখতে যেতে চাও বাংলাদেশে, ওদের কাছে নিয়ে যাওয়া। তো এখনো আমি পার্সোনাল কমিটির মেম্বার ওখানকার হাসপাতাল কি তাদের, মানে এই বয়সেও, মানে আমার জীবন দেখো 87 বছর। তো এইটাকে তোমাদের কাছে 1 ঘন্টায় নিয়ে ব্যাখ্যা করা নিশ্চয়ই না, কারণ তার ভেতরে এবিসি এমন হয়েছে 48 ইয়ার্সের 48, সেই দিন আমাদের এজিএম হলো, 48 এজিএমই আমি উপস্থিত ছিলাম। এটা আমার কাছে একটা বিরাট একটা মানে অ্যাচিভমেন্ট, নিশ্চয়ই, যে এটা কি করে আল্লাহ তাআলা আমাকে করতে দিল, যে এটা সেজন্য ওইটার উপরে আমার একটা দুর্বলতা, যেটা আমি এখন এক্সিকিউটিভ কমিটিতে নাই, কিন্তু আমি পার্সোনাল কমিটির চেয়ারম্যান। এবং আমার জীবনের সবচেয়ে বড় জিনিস যেটা আমি এটা করেছি, রোটারি করেছি, ইনারহুইল করেছি, তা এসএম হল অ্যাসোসিয়েশন করেছি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনে ট্রেজারার, ভাইস প্রেসিডেন্ট সবই হয়েছি। কিন্তু সব জায়গার ভেতরে আমি যদি ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনির কথা বলি, ওখানেও আমার একটা দুর্বলতা আছে, কারণ ওটা যখন আমাদের দেওয়া হলো নিচে গ্যারেজ ছিল, তখন রকিবউদ্দিন সাহেব বলে আমাদের যিনি পরবর্তী প্রেসিডেন্ট ছিলেন, তখন সেক্রেটারি ছিলেন, মঞ্জুর এলাহি ছিলেন প্রথম ইলেক্টেড প্রেসিডেন্ট। তো আমরা বহুত কষ্টে, আমি নিজে এখনো মনে আছে যে আমি ওখানে, এখন তোমরা যে দেখবে যে টালিগুলি কেনা হয়েছে, বাথরুমের জিনিসগুলি কেনা হয়েছে, সব কিন্তু আমি আর একজন দেওয়ান বলে একজন পছন্দ করে করে ঘিরে ঘিরে কিনে। এখন আর ওখানে যাই না। ফেমা হয় 1995-এ। হ্যাঁ, সেখানে আমি ব্লাইন্ড, এই জন্য আমি বলছি যে ব্লাইন্ডেরই একটা কাজে, একটা সেমিনারে আমি দিল্লিতে সুরজকুণ্ডে ছিলাম। তো সেখানে কয়েকজন আমাকে দেখে, আমাকে অনুষ্ঠান পরিচালনা করতে দেখে আমাকে বললো যে আপা ঢাকায় যে আপনার সঙ্গে কথা বলবো। তো ঢাকায় এসে আমাকে তারা বললো যে আপনি এই আমাদের ফেমা হবে, আপনি জয়েন করেন। আমি জয়েন করলাম। ফখরুদ্দিন আহমেদ অ্যাম্বাসেডর, উনি প্রেসিডেন্ট,
আবুল হাসান সার্কেল সেক্রেটারি জেনারেল, উনি ভাইস প্রেসিডেন্ট, আমি একটা ভাইস প্রেসিডেন্ট, আতাউর রহমান বলে আরেকজন ভাইস প্রেসিডেন্ট, আমরা এটা একটা করলাম। এইবার সেক্রেটারি ছিল ফিরোজ হাসান সেক্রেটারি। তখন এটা যখন আমরা করলাম, প্রথম এটা ছিল একটা অ্যালায়েন্স, এখন সবাই ভুল বুঝে। এটা ছিল একটা অর্গানাইজেশনের একটা প্রকল্প, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, 200-রও বেশি অর্গানাইজেশন। এটা করে আমরা প্রথম যে ইলেকশনটা দেখি সেটা হচ্ছে 2001 সালে। সেখানে আমরা ফেমার থেকে মানে প্রায় 90,000-এর মতন অবজারভার দিয়েছিলাম। বিরাট আকারে আমরা করেছিলাম, অনেক ডোনরদের সাহায্যে টাকা নিয়ে। সেই থেকে আমি ফেমাতে আছি এবং পরবর্তীকালে আমি 2003 সালে যখন ওই অ্যালায়েন্সের প্রকল্পটা শেষ হয়ে গেল, ডোনরের টাকা আর থাকলো না, তখন এটা ভেঙে গেল। কারণ ইট ওয়াজ এ প্রজেক্ট, ইট ওয়াজ নট অ্যান অর্গানাইজেশন। তখন আমি নিজে, আমাকে ওরা বলল যে আপনি একটু নেতৃত্বটা দেন। তখন আমি প্রেসিডেন্ট হলাম। প্রেসিডেন্ট হয়ে এটাকে রেজিস্ট্রেশন করলাম ফেমা হিসাবে, রেজিস্টার্ড অ্যাজ ফেমা। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন ছিল ফ্রি ইলেকশন মুভমেন্ট অ্যাসোসিয়েশন, ফেমাটাই রাখা হলো, কিন্তু রেজিস্ট্রি করা হলো শুধু ফেমা না। হ্যাঁ, একটা কমিটি হলো। তো কমিটি করে আমরা এরপরে যে কটা নির্বাচন দেখা হয়েছে, আমি পৃথিবীর নানান দেশে গেছি, যেটা তোমরা আমার ইয়েতে দেখিয়েছো। অনেক দেশে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আমার দেখা হয়েছে। সবচেয়ে বড় যেটা হয়েছে, গণতন্ত্র সম্বন্ধে আমার একটা পলিটিক্যাল সায়েন্স পড়তাম ছাত্রী আমি, তো সেখান থেকে গণতন্ত্রের উপরে যে আমার একটা জিনিস, যে আমরা সবসময় বলি, আমি সবসময় সব জায়গায় বলি যে আমাদের জন্য গণতন্ত্র ইলেকশন একটা চয়েস না, এটা মাস্ট, সবসময় বলি। আর গণতন্ত্র আমি সবসময় বলি একটা অনগোয়িং প্রসেস, এটাকে একদিনে বলা যায় না আমার দেশে গণতন্ত্র হয়ে গেছে। এটা একটা অনগোয়িং প্রসেস, এটাকে কালচার করতে হয়। আজকে একরকম, কালকে একরকম, পরশুদিন একরকম। গণতন্ত্রের অনেক রকম রূপ আছে, সেটাকে আমরা সবসময়, আমি মনে করি এটাকে সবসময় উন্নত থেকে উন্নততর প্র্যাকটিস করতে হবে আছে। এটা আমি মনে করি, এবং এখনো আমি মানে হিসাবে, অবজারভার হিসাবে হোক, যাই হোক, টুকিটাকি কাজ করি। তো ফেমা এখন আর 18 সালে পারমিশন পায়নি দেখতে, কারণ ফেমা তো খুব কি নিরপেক্ষভাবে অবজারভেশন করে। আমাদের ইয়েতে আছে, ইফ ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ এনিবডি অর এনি কাইন্ড অফ পলিটিক্স, ইউ সিজ টু বি এ মেম্বার অফ ফেমা। আমরা সম্পূর্ণভাবে রাজনীতি ও রাজনীতিবিদ থেকে এড়িয়ে চলি, আমরা শুধু পর্যবেক্ষণ করি এবং আমাদের মতামত দিই। এবং আমরা ইউএন যে কোড অফ কন্ডাক্ট আছে পর্যবেক্ষকদের, সেটা আমরা মেনে চলি সম্পূর্ণভাবে ফেমা, তার বাইরে আমরা যাই না। সেইটাই আমার একটা গর্ব যে ফেমা নিয়ে আমি এখনো আছি। জি, এবং ইন্টারন্যাশনালি আপনি বিভিন্ন নির্বাচনের পর্যবেক্ষক, একই সঙ্গে বিশ্লেষক হয়েছেন। বিশেষ করে আমরা যদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের কথা বলি, তার নেতৃত্বে তো আপনি ইন্দোনেশিয়ার নির্বাচন পর্যবেক্ষণে গিয়েছিলেন। সেখানেও যদি কিছু একটু স্মৃতিচারণ করতে বলি, বিশেষ করে আমরা যখন অফিয়ার এই বইটি নিয়ে কথা বলছিলাম, মাই লাইফ মাই ওয়ার্ক, এটা সম্ভবত আপনার অ্যাক্টিভিটি, আপনার কাজের একটা বর্ণাঢ্য জীবন নিয়েই মনে হয় বইটি। এখানে আমরা ছবিগুলো দেখছিলাম যে 3 জন নোবেলিস্ট আছেন যারা, তাদের সঙ্গে আপনার বেশ কিছু ছবি। ম্যাম, আপনি যদি বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, তাকে নিয়েও যদি একটু বলতে বলি। আমরা প্রথমে একটু বইটা দেখাই দর্শকদেরকে। জি ম্যাম, একটু অভিজ্ঞতা জানতে চাচ্ছিলাম ইন্দোনেশিয়া যখন আপনি পর্যবেক্ষক হিসেবে যান। এখানে বেশ কিছু ছবি রয়েছে। এখানে গুজরালের কথাও বলো, হি ওয়াজ এ ভেরি নাইস পারসন। জেনারেল আবু বকরের সঙ্গে আমার দেখা হয়েছে, আদভানির সঙ্গে দেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। সবচেয়ে আমার আনন্দের ঘটনা হয়েছিল নরোদম সিয়ানুকের। জি জি, আমরা যখন ক্যাম্বোডিয়াতে যাই, জি ম্যাম, আমার সঙ্গে হাই একটা ভোল্টেজ একটা ডেলিগেট ছিল, নরোদম সিয়ানুকের সঙ্গে আমাদের দেখা হয়েছিল। এবং নরোদম সিয়ানুকের কাছে যে আমি একদম অবাক হয়ে গেছি যে ক্যাম্বোডিয়ার একটা রাজা, প্রিন্স, তিনি আমাদের এই ছবিটা দেখো তুমি, তিনি আমাকে যেভাবে রিসিভ করেছিলেন। আমার ছেলে বলতো, আম্মা
তুমি রানী না উনি রাজা, উনি তোমাকে যেভাবে রিসিভ করছেন। তো সত্যি আমার মনে হয়েছে মানুষ যত উপরে উঠে না, গাছ যত উপরে উঠে তত ঝুঁকে পড়ে। জি, বিনয়ী হয় এটা তার হচ্ছে নিয়ম। আমি অনেক কিছু ইলেকশন অবজারভেশন করতে দেখেছি। আমি ইন্ডিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার আদওয়ানির সঙ্গে একটা সেমিনারে অনেক দিন ছিলাম, 4-5 দিন। আচ্ছা। আমি ওনার ব্যবহার দেখে অবাক হয়ে যেতাম। উনি এমনকি আসলে পরে আমাকে বলতেন, তুমি আজকে কোন শাড়িটা পরেছো, এই শাড়িটাও তোমার খুব সুন্দর। আচ্ছা। ওনার নাতনি বলতো, এইটা কিন্তু ওদের দেশের তাঁতিরা করেছে। হ্যাঁ, এইরকম ভাবে উনি, আমরা যেমন আমরা সেমিনারেও করেছি, তেমন আমরা ব্যক্তিগতভাবে মেলামেশা করেছি। আমি অনেকের সঙ্গে, মানে মমতা ব্যানার্জির সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল, সে অভিজ্ঞতাও আমি ভুলবো না। আমি যখন আদবানির সঙ্গে ভুলবো না, আমি জিমি কার্টারের সঙ্গে যখন দেখা হয়েছে, উনি করতেন কি, এক একদিন ঘুরে 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 আমাদের সঙ্গে, 10 দিনের মতন ট্রেনিং ছিল, উনি ঘুরে 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 আমাদের টেবিলে বসতেন। এই যেদিন আমার টেবিলে অনেকবার বসেছি, এইটা একটা ছবি আছে এখানে। তখন এমন ভাবে কথা বলতেন যে কে বলবে যে উনি একদিন মানে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তেমন ওনার ওয়াইফ, জি, তেমন ওনার ওয়াইফ। উনি যখন সকালবেলা, আমি প্রায় সাঁতার কাটতে পছন্দ করে যেতাম, দেখতাম উনি সাঁতার কাটছেন। বিরাট বড় সুইমিং পুল, হোটেল বড়বুদুর একটা বিরাট বড় হোটেল ইন্দোনেশিয়া জাকার্তায়, সেখানে আমরা ছিলাম। ও এত ল্যাব দিতেন উনি, আমি অবাক হয়ে যেতাম যে এই বয়সে উনি এরকম ফিট কি করে আছেন। আর ওনারা বলতেন যে উনি সাঁতার কাটবেনই কাটবেন। তো আমার খুব ভালো লাগতো দেখতে যে আমেরিকার একটা প্রেসিডেন্ট ছিলেন, তিনি সাঁতার কাটছেন, আমিও একই পুলে সাঁতার কাটছি। তো এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্য। এবং উনি একসঙ্গে আমরা খাচ্ছি, গল্প করছি। তো এই নির্বাচন করতে যেয়ে আমি অনেকের সঙ্গে মিশেছি। আর একটা জিনিস আমি বলবো, আমি ক্যাম্বোডিয়াতে যখন গেলাম, তখন সিনেটর ছিল, কংগ্রেসম্যান ছিল, হ্যাঁ, ডেমোক্রেটিক পার্টিতে ছিল, রিপাবলিকান পার্টিও ছিল, দুই পক্ষের লোক ছিল। আমরা যখন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতাম, প্রি ইলেকশন ছিল আমাদের ট্যুরটা, অবজারভেশন। তো আমি যখন যেতাম, আমার মনে আছে যে দুই পক্ষের নামে আমার কাছে মজা করে করে করতো, বদনাম করতো। এমন ভাব দেখাবো যে তারা দুষ্টমি করে বলছে, কিন্তু আসলে দুষ্টমি না, ঠিকই একজনের সঙ্গে আরেকজনের যে এরকম সম্পর্ক, সেটা ও সামনাসামনি দেখা হলে আমরা সবাই ঠিক আছি, হ্যাঁ, কিন্তু যেই আমাকে একলা পেত, এমনি দুজনের নামে বলতো, তাদের পলিসির কথা, তাদের কথা বলতো। আমি দেখতাম যে পৃথিবীর সব মানুষ, সব পলিটিশিয়ানই একই। রাজনীতি ব্যাপারটাই হয়তো এরকম। বিভিন্ন দেশে আপনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে গিয়েছেন, দেখেছেন বিভিন্ন তাদের নির্বাচন প্রক্রিয়া, কি দেখেছেন, অভিজ্ঞতাগুলো যদি ছোট্ট করে একটু বলেন। আমি যেটা দেখেছি, অনেক আমি বলেছি, কিন্তু আমাদের দেশে কিন্তু ভালো ভালো জিনিসগুলি গ্রহণ করা যায় না, কি করে না। যেমন আমি ইন্দোনেশিয়া যখন গেলাম, এত পিসফুল, এত ভালো ইলেকশন। তো সেখানে আমি যেটা জেনেছি, সব জায়গায় যেখানে ভালো ইলেকশন হয়, সেটা ট্রান্সপারেন্ট হয় দারুণভাবে। যদি ট্রান্সপারেন্সি অনেক থাকে, তাহলে সেখানে কোনো রকম ফ্রি ফেয়ার ইলেকশনটা, নিউট্রাল এই ইলেকশনটা ব্যাহত হতে পারে না। ট্রান্সপারেন্সি একদম টপ টু। যখন ইলেকশন আমরা লাস্টে, আমি 5-6 বছর আগে বোধহয় আমি বালিতে গেছিলাম একটা কনফারেন্সে, যেখানে পৃথিবীর প্রায় সব দেশই যারা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে তাদের ছিল, 50-60টা কান্ট্রির বোধহয় ছিল, এখানে ছবিও আছে। তো সেখানে এটা বালিতে হয়েছিল। তো সেখানে আমাদের আলোচনায় যেটা ছিল, সেটা ছিল সবচেয়ে প্রথম ট্রান্সপারেন্সি থাকা উচিত ইলেকশন কমিশন গঠন করার সময়। ইএমবি যেটাকে বলে, ওরা বলে ইলেকশন ম্যানেজমেন্ট বডি, আমরা বলি ইলেকশন কমিশন। এই ইলেকশন ম্যানেজমেন্ট বডি করতে গেলে যেটা দরকার, সেটা প্রথম থেকে ট্রান্সপারেন্সি শুরু। কেমন করে করলাম, কাদের করলাম, জনগণের মতামত নিয়ে করলাম কিনা, এরা নিরপেক্ষ থাকবে কিনা, এই জিনিসটা থেকেই শুরু হয় ইলেকশন কেমন হবে সেটা। তো সেই ট্রান্সপারেন্সিটার কথা আমি অনেক বলেছি। আর একটা কথা আমি যেটা বলেছি, যে এই যে নির্বাচনের দিন, আমি ইন্দোনেশিয়াতে জাভাতে, সেই ইস্ট জাভা, সেইখানে গেছি, ছোট্ট একটা শহরে, হ্যাঁ, আমি সেখানে মানে থেকে জাকার্তার থেকে আমি ছোট প্লেনে করে সেই জাভাতে গেছি। হ্যাঁ, সেখানে আমি যেটা দেখেছি, যে সবকিছু স্বচ্ছ,
কারো কারো এমনকি কারো কারো বড় লোকের বাড়িতেও ইলেকশন হচ্ছে। হ্যাঁ, সমস্ত বাইরের সব ভোটাররা বসে আছে, বারান্দার ভেতরে সবার সামনে ভোটারটা নিয়ে যে একটুখানি ঘেরা, সেখানে ইলেকশন দিয়ে ভোটটা দিয়ে চলে এসে আবার আড্ডা মারছে সারাদিন সবাই। 1200-র উপরে কোনো ভোটার নেই কোথাও। আচ্ছা, সো দ্যাট এভরিবডি নোজ এভরিবডি যে আমার এখানে এরা ভোটার। আলাদা পোলিং এজেন্টেরও দরকার হয় না, কারণ তারাই অ্যাকাউন্টেবল সবার কাছে। তার মানে তারাই ট্রান্সফার স্বচ্ছ। করতে হ্যাঁ, বাধ্য। হ্যাঁ, এবং যখন আমি যেখান থেকে দেখা শুরু করেছি ঠিক সেখানে যে আবার আমি কাউন্টিং দেখেছি। কাউন্টিং এর সময় মাত্র 1200, তো পেছনে একটা বড় ব্ল্যাকবোর্ড দিয়ে দিয়েছে, সে ব্ল্যাকবোর্ডে এক একটা খুলছে, দেখে দেখে তার নামের পাশে টিক দিচ্ছে, টিক দিয়ে আমাদের সামনে গুনে দিয়ে বলল এ এত হয়েছে, এত হয়েছে, হি ওন অর শি ওন। It was a completely transparent process. শুধু কি করতে হবে, 1200 থেকে 1500, আমাদের দেশে 1500 হলে হবে, এক একটা 1500টা করে কামরা করতে হবে, তার বেশি ভোটার হবে না, যাতে সবাই দেখতে পারে যে স্বচ্ছভাবে। এটা আমাদের দেশে কেন সম্ভব না আমি জানি না, কিন্তু আমার এই অভিজ্ঞতার কথা আমি এটা কি জনসংখ্যা একটা বিষয় কিনা ম্যাম? হতে পারে, হতে সেটা পারে। একটা বিষয় হতে জি, পারে জি। যে মানে এটা হয়তো আমার না জনসংখ্যা এবং এত পোলিং বুথ পাওয়া, ল এন্ড অর্ডার সিচুয়েশন। আর একটা জিনিস হচ্ছে ওদের দেশের মানুষকে আমি ইলেকশন নিয়ে বানচাল হতে পারে, কোন রকম ইলেকশনটাকে ফ্লড হতে হবে, এরকম কোনো কাজ তাদের করতে দেখিনি। আচ্ছা। এইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমি যেখানে যেখানে গেছি, যে ভারতেও দেখেছি। আমি কিন্তু ওয়ান অফ দোজ ভারতে যারা ইলেকশন দেখতে পারমিশন পেয়েছে। ইন্ডিয়া কিন্তু পারমিশন দেয় না বাইরের কাউকে পর্যবেক্ষণ, যেখানে ফেমাকে দিয়েছিল। ফখরুদ্দিন সাহেবের সঙ্গে আমিও ছিলাম, আমরা কয়েকজন ছিলাম, যে সেখানে আমরা নির্বাচন দেখেছি। আমি বিশেষ করে ধারাবি বড় বস্তির ইলেকশন যেখানে। ম্যাম, আপনার বর্ণাঢ্য জীবন আসলে এই 1 ঘন্টায় আমাদের তুলে নিয়ে আসা একেবারেই সম্ভব না, তারপর আমরা যতটুকু চেষ্টা করেছি। আমাদের ভীষণ ভালো লেগেছে আজকে। 87 বছর বয়সে, তোমার কত বয়স থেকে 55 থেকে গুছিয়ে নে এত অর্গানাইজেশনে কাজ করেছি, সব বলতে পারলাম না। এখনো করছেন। ম্যাম, একটু যাবার আগে আমরা একটু ছোট্ট করে পরিবারটা নিয়ে এখন একটু জানতে চাই। ছেলে মেয়ে নাতিপুতি নিয়েই তো এখন আছেন কাজের পাশাপাশি। আমি শোনো, আমাকে না, আমি তো ইলেকশন করি, আমি খুব তাড়াতাড়ি বলি যে আমার একটা অভ্যেস হয়ে গেছে, আমি সবসময় দেখি আমার জীবনকে ওয়েদার আই ওয়াজ ফ্রি, ফেয়ার ইন মাই নিউট্রাল ইন মাই লাইফ। তো ফ্রি যদি আমি বলি, তাহলে আমি বলবো যে না, আমরা বাংলাদেশের নারীরা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি না। ম্যাম, ছেলে মেয়েদের নিয়ে একটু জানতে চাই। আমার ছেলে একটা মেয়ে, একটা ছেলে। জি। আমার প্রথমে অল্প বয়সে যখন আমার হাজবেন্ড রোজগার করা শিখে নেই, তখনই আমার মেয়ে হয়েছিল। তখন বিয়ের কিছুদিন, 1 বছরের মধ্যে আমার শাশুড়ি তাকে খুব আদর করতেন, এবং আমাদের মানে তখন মানে আমার হাজবেন্ড তখন মাত্র ল পাস করেছে, তো আমরা অনেক চ্যালেঞ্জের মাধ্যমে আমার মেয়েকে বড় করেছি। আমার মেয়ে বিয়ে করে, নিজের থেকে পছন্দ করে বিয়ে করে লন্ডনে চলে গেছিল। সে এখনো লন্ডনে। তার একটা মেয়ে আছে, তার একটা ছেলে আছে, সে 18 বছর বয়স। আমার নাতনির বাচ্চা 18 বছর বয়স, একটা 11 বছর। নাতির ঘরের প্রতি বাংলায় আমরা যেটাকে বলে থাকি। আর আমার ছেলের মেয়ে, ওর নাম মাইশা খান, ও সিএফএ, ও একবারে সিএফএ পাস করেছে। ও আমেরিকাতে বড় একটা কোম্পানিতে সিএফএ চাকরি করে। আর আমার নাতি আছে একটা ছেলের ঘরে, সেও আমেরিকাতে রিচমন্ডে বোধহয় থাকে, সেখানেও কাজ করে। ও রিসেন্টলি বিয়ে হয়েছে। চমৎকার ম্যাম, আপনি বারবারই পরিবারের কথা বলছিলেন। মারা গেছে, সেটা আবার বলা উচিত। আমরা খুবই দুঃখিত ম্যাম। ওর সাহায্যেই আজকে আমার জীবন। নিশ্চয়ই নিশ্চয়ই, পরিবার তো আসলে সবসময় একটা বড় শক্তি, যে শক্তি নিয়ে আসলে মানুষ এগিয়ে যায়, বিশেষ করে নারীরা। ম্যাম, অনেক ভালো লাগলো আজকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক শুভকামনা, এবং আপনি যে সুন্দর কাজগুলো করছেন এগুলো অনেক দিন বেঁচে থাকুক আপনার সঙ্গে, আমাদের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি শুধু তোমাদেরও ধন্যবাদ দিচ্ছি না, আমার জীবনের সঙ্গে জড়িত যারা আমাকে এই কাজগুলি করতে সুবিধা দিয়েছে, এখনো আমি তাদের অনেকের সঙ্গে জড়িত আছি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার জান, মানে তারা আমরা 5 জনই বেঁচে আছি আল্লাহর মর্জি। সবাইকে নিয়ে আমি এখনো মানে সুখী আছি। তোমরা দোয়া করবে, সবার কাছে আমি দোয়া চাই, যতদিন বেঁচে থাকি যেন সুস্থ থাকি। ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা ম্যাম।